সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইনস এর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণী তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ভিয়েনা সম্মেলন সম্পর্কে আলোচনা করে নেব। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে ভিয়েনা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এর প্রতিনিধি কারা ছিলেন এবং এর উদ্দেশ্য কি ছিল। মূলত কিছুটা আমরা যদি প্রেক্ষাপট দেখি, যে ইউরোপে যখন 20টি জাতির সম্মিলিত শক্তির বিরুদ্ধে 1813 খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয়েছিলেন। পরাজয়ের পর নেপোলিয়নকে ভূমধ্যসাগরের এলেবা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল, কিন্তু 1815 খ্রিস্টাব্দের 1 মার্চ নেপোলিয়ন হঠাৎ ফ্রান্সে ফিরে এসে অষ্টাদশ লুইকে সিংহাসনচ্যুত করে পুনরায় ক্ষমতা দখল করেছিলেন। অর্থাৎ তার মধ্যে তখনও যে রাজ্য অধিকার করার যে স্পৃহা ছিল সেটি তখনও কিন্তু সম্পূর্ণরূপে ক্ষীণ হয়ে যায়নি, যে কারণে তিনি আবার তার সিংহাসন লাভ করার জন্য ফিরে এসেছিলেন। সেই মুহূর্তে 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন ইউরোপীয় শক্তির কাছে চূড়ান্তভাবে পরাজিত হন এবং নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে আমৃত্যু নির্বাসন দেওয়া হয়েছিল। অর্থাৎ তিনি যখন আবার ফিরে এলেন 1815 খ্রিস্টাব্দে, পুনরায় তিনি আবার পরাজিত হন এবং তাকে আমৃত্যু, যতদিন না তার মৃত্যু হচ্ছে ততদিন তাকে নির্বাসিত করা হয়েছিল। পরবর্তীকালে যে এ ধরনের সমস্যা থেকে বিরত থাকার জন্য বিজয়ী রাষ্ট্রগুলির নেতারা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এক সম্মেলনের আহ্বান করেছিলেন, যা ভিয়েনা সম্মেলন নামে পরিচিত। অর্থাৎ আমরা যদি দেখি যে ভিয়েনা সম্মেলন স্বাক্ষর করার পেছনে মূল কারণ ছিল নেপোলিয়নের যে যুদ্ধ স্পৃহা বা রাজ্য জয় করার যে স্পৃহা, তাকে ক্ষিপ্ত করার জন্য পরবর্তীকালে এ ধরনের কোনো রাজা যাতে এ ধরনের কোনো বিরোধের সৃষ্টি করতে না পারে বা সমস্যা সৃষ্টি করতে না পারে, সে তার বিরুদ্ধে মূলত এই ধরনের একটি সম্মেলন স্বাক্ষর করা হয়েছিল। এই সম্মেলনের মূল প্রতিনিধি কারা ছিলেন? 1815 খ্রিস্টাব্দে এই সম্মেলন সমগ্র ইউরোপ তথা সমগ্র বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন। ইউরোপের সব দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে উপস্থিত থাকলেও নেপোলিয়নের পতনে যারা মূল ভূমিকা গ্রহণ করেছিলেন, 4টি রাষ্ট্র অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া এবং ইংল্যান্ড এই সম্মেলনে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। এই 4 শক্তি বিগ 4 নামে পরিচিত। অর্থাৎ এখান থেকে আমরা একটি এসএকিউ বা এমসিকিউ প্রশ্ন পেতে পারি যে বিগ 4 নামে কারা পরিচিত বা কোন রাষ্ট্রগুলি বিগ 4 নামে পরিচিত? অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া এবং ইংল্যান্ড। এতে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মেটারনিক, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ক্যাসলেরি, পরাজিত ফ্রান্সের প্রতিনিধি ছিলেন তালেরা এবং মেটারনিক ছিল সভাপতি। যদি প্রশ্ন করা হয় যে ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন, মেটারনিক ছিলেন ভিয়েনা সম্মেলনের সভাপতি। এখন আমরা জেনে নেব এই সম্মেলনের মূল উদ্দেশ্যগুলি কি ছিল। মূলত 3টি মূল উদ্দেশ্য ছিল এই সম্মেলনে। প্রধানটি হলো ন্যায্য অধিকার নীতি, দ্বিতীয় হলো ক্ষতিপূরণ নীতি, তৃতীয় হলো শক্তি সাম্য নীতি। ন্যায্য অধিকার নীতি কি না, ন্যায্য অধিকার নীতির মূল উদ্দেশ্য ছিল ইউরোপে যথাসম্ভব প্রাক বিপ্লবের যুগ পুনর্বর্তন। অর্থাৎ এই নীতি অনুসারে ফরাসি বিপ্লবের আগে যে রাজা যেখানে রাজবংশ রাজত্ব করত, তাকে সে জায়গাতে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। অর্থাৎ নেপোলিয়নের পূর্বে, ফরাসি বিপ্লবের পূর্বে যে রাজা যেখানে রাজত্ব করত তার রাজ্য তাকে ফিরিয়ে দেওয়া হয়। ফলে ফ্রান্সে যে বুরবো শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিপ্লবের আগে ফ্রান্সে যে রাজ্য সীমা ছিল তাকে সেই জায়গা আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয় কি ছিল না, ক্ষতিপূরণ নীতি। নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে বহু রাষ্ট্র, বিশেষত ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, প্রাশিয়া, সুইডেন প্রভৃতি ক্ষতির শিকার হয়েছিল। ভিয়েনা সম্মেলনে গৃহীত ক্ষতিপূরণ নীতি অনুসারে তার বেশ কিছু অঞ্চল নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে অস্ট্রিয়ার উত্তরে ইতালিতে লম্বার্ডি, ভেনেশিয়া, পোল্যান্ড অংশবিশেষ লাভ করেছিল। অর্থাৎ নেপোলিয়নের যুদ্ধের ফলে যে রাষ্ট্রগুলি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ক্ষতিপূরণের জন্য কিছু কিছু অঞ্চল তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তৃতীয় কি ছিল না, শক্তি সাম্য নীতি। শক্তি সাম্য নীতির মূল কথা হলো ফ্রান্স যাতে আবার শক্তিশালী হয়ে ওঠে, ইউরোপের শান্তি বিঘ্নত করতে না পারে বা বিজয়ী শক্তিবর্গের মধ্যে কোনো একজন যেন অন্যের চেয়ে বেশি শক্তিশালী না হয়ে ওঠে,
সেদিকে লক্ষ্য রাখা। এই নীতি অনুসারে ফ্রান্সের সীমানাকে বিপ্লব পূর্বের সীমারেখায় ঠেলে দেওয়া হয়েছিল। অর্থাৎ কোনো শক্তি, যে 4 বিগ 4 এর কথা বলা হয়েছে, তারা যাতে নিজেরাই শক্তি সংগ্রহ করে অন্যকে আক্রমণ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য এই শক্তি সাম্য নীতি স্বাক্ষর করা হয়। এবং এই নীতি অনুসারে ফ্রান্সে বিপ্লবের পূর্বের যে সীমানা ছিল তাকে সেই সীমানাতেই ফিরিয়ে দেওয়া হয়। অর্থাৎ ন্যায্য অধিকার নীতি অনুসারে তার নিজের রাজ্য পূর্বের স্থানে ফিরিয়ে দেওয়া হয়। ক্ষতিপূরণ নীতির মাধ্যমে যুদ্ধের কারণে যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতির ভাগ দেওয়ার জন্য বা ক্ষতিপূরণ দেওয়ার জন্য তার অঞ্চলকে কিছুটা ভাগ করে দেওয়া হয়েছিল ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে। আর শক্তি সাম্য নীতির মাধ্যমে লক্ষ্য রাখা হয় যাতে অন্য কোনো শক্তি এতটা শক্তিশালী হয়ে ইউরোপের শান্তি বিঘ্নত করতে না পারে সেদিকে নজর রাখার জন্য। অর্থাৎ এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করে নিলাম যে ভিয়েনা সম্মেলনের স্বাক্ষরে প্রেক্ষাপট বা মূল কারণ কি ছিল, দ্বিতীয়ত প্রতিনিধি কারা কারা ছিলেন এবং এর মূল উদ্দেশ্য কি ছিল। এই 3টি জিনিস আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে নিলাম। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজটিকে ফলো ও লাইক করুন। ধন্যবাদ।